মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য শ্রী মানিক সরকার মহোদয়কে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যদি আসেন এবং দু একটি কথা বলেন তাহলে আমাদের এই অনুষ্ঠান নন্দিত হবে। একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠান প্রথম হয়েছিল 2006 সালে আগরতলা টাউন হলে, এবং তারপর গত কয়েক বছর যাবত হয়ে আসছে রবীন্দ্র শতম বার্ষিকী ভবনের 1 নং ঘরে। প্রতিটি অনুষ্ঠানে প্রতি বছর শ্রী মানিক সরকার মহোদয় উপস্থিত থেকেছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। সেই জন্য আমরা ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং আজও তিনি এসছেন, সেই জন্য ওনার আন্তরিক মনে করছি ত্রিপুরা ইনফো.কমের পক্ষ থেকে। নমস্কার। যারা ত্রিপুরা ইনফো.কমের পক্ষ থেকে গত 18 বছর যাবৎ প্রত্যেক বছরই মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করছেন, এবার হচ্ছে তার 19তম সংস্করণ। এতে যারা উপস্থিত হয়েছে প্রতিযোগী হিসাবে, আয়োজক হিসাবে এবং প্রতিযোগী ছেলে মেয়েদের অভিভাবক হিসেবে, এবং একই সাথে রাজ্যের ভেতরের যারা আছেন এবং বাইরের রাজ্য থেকে যারা প্রথম থেকে এই অনুষ্ঠানটিকে নানাভাবে সাহায্য করে আসছিলেন এবং এবারে আসছেন, তাদের মধ্যে এক দুজন ইতিমধ্যে আমার সাথে কথাও বলার চেষ্টা করেছে। আমি তাদেরকে মিলিতভাবে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা ইনফো.কম তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা তাদের বাৎসরিক এই শিক্ষামূলক যে অনুষ্ঠানটি প্রতিযোগিতার ফর্মে আয়োজন করে চলেছেন, তার জন্য এবং আমরা বিশ্বাস করব এই ধারা তারা ভবিষ্যৎ দিনেও নিশ্চিতভাবে বজায় রাখবে। শেখর বাবু অকৃপণভাবে স্বীকার করেছেন এই অনুষ্ঠান এককভাবে অল্প কয়েকদিনের প্রচেষ্টায় আয়োজন করা সম্ভব নয়। কয়েক মাস আগে থেকে শুরু করতে হয়, নানা ধরনের কাজ, বহু মানুষকে একসাথে যুক্ত করতে হয়, এবং সবকিছুর মধ্যে প্রধান বিষয় হচ্ছে অর্থ। এবং আর্থিক দিক থেকে নানা প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক স্বার্থের কথা ভাবনায় রেখেই হয়তো এই অনুষ্ঠানটাকে কাজে লাগিয়ে তাদের প্রতিষ্ঠানের প্রচারের সুযোগ গ্রহণ করার প্রশ্নে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তাদেরকে এই মেগা কুইজ অনুষ্ঠানটি আয়োজনের জন্য আর্থিক দিক থেকে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিচ্ছে। আমি বিগত বছরগুলোর মতো এবারেও যারা ত্রিপুরা ইনফো.কমকে আর্থিক দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি নিশ্চয়ই প্রত্যাশা রাখবো সামনের বছরও ত্রিপুরা ইনফো.কম এই অনুষ্ঠানের আয়োজন করবেন, এবং এবারের অনুষ্ঠানে যারা সাহায্য করলেন আর্থিক দিক থেকে, তারাও সামনের বছর তাদের সাহায্যের হাত প্রসার করবেন।
এটা মোটামুটি ভাবে যারা অংশগ্রহণ করছেন প্রতিযোগীরা এবং যারা এটা থেকে আনন্দ উপভোগ করবার জন্য এখানে উপস্থিত থাকছেন তারা সবাই জানে এটা একটা আপনার জ্ঞানের উপর ভিত্তি করে, বিশেষ করে তথ্যাদি আমাদের দেশে বর্তমানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, পৃথিবী কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলি যেগুলোর সাথে সমাজের স্বার্থ হয়তো যুক্ত আছে, ব্যক্তি বিশেষের স্বার্থ হয়তো যুক্ত আছে, প্রতিষ্ঠানের স্বার্থ হয়তো যুক্ত আছে, এই জাতীয় বিষয়গুলির সম্পর্কে তার তথ্যের ভান্ডার কতটা শক্তিশালী মজবুত, এটার একটা প্রতিযোগিতা এই অনুষ্ঠানটা মতো হয়। এবং যারাই অংশগ্রহণ করছেন তারা এই প্রতিযোগিতা শেষ করার পর আমার নিশ্চিত ধারণা আবার সামনের বছর প্রতিযোগিতার জন্য এখন থেকেই তথ্য ভান্ডার শক্তিশালী করার জন্য তাদের তথ্য অনুসন্ধানের যে কাজ, এই কাজটা তারা শুরু করবে। এই যে প্রয়াসটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। বিশেষ করে আমি বলবো স্কুলে আমাদের যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং কলেজে যারা পড়াশোনা করে তারা যারা এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন তাদের দিক থেকে তথ্য সংগ্রহ করার যে আগ্রহটা, এই আগ্রহটাকে ধরে রাখার পাশাপাশি এটাকে আরো প্রসারিত এবং উন্নত করার যে প্রক্রিয়া, এটা অব্যাহত রাখার জন্য এই প্রতিযোগিতাটা নিঃসন্দেহে একদিক থেকে সহায়ক। আর এই প্রতিযোগিতা যদি সংগঠিত নাও হয়, কারণ আমি যেটা লক্ষ্য করছি কয়েক বছর আগেও ত্রিপুরাতে কুইজ প্রতিযোগিতা বছরে অন্তত 6 থেকে 7টা প্রতিষ্ঠান আয়োজন করে। ইদানিং আমরা লক্ষ্য করছি বছরের পর বছর অতিক্রম করছে, গত 5-6 বছরের মধ্যে এই প্রতিযোগিতার অনুষ্ঠানটা কমে যাচ্ছে। কিন্তু আমার যেটা আগ্রহ আমাদের ছাত্রছাত্রী ভাই এবং বোনদের কাছে, তাদের মাস্টারমশাইরা যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের কাছে, তাদের অভিভাবক যারা আছেন তাদের কাছে, এই যে তাদের নলেজ ব্যাংকটাকে স্ট্রেংথেন করার জন্য সারা পৃথিবীর দিকে যে নজর, দেশের চারিদিকে যে নজর, তার থেকে যে তথ্যাদি সংগ্রহ করার যে প্রয়াস, প্রতিযোগিতা হোক বা না, মেগা কুইজ কম্পিটিশন হোক বা না, কুইজ কম্পিটিশন হোক বা না, এই ধারাটা কিন্তু অপরাধ। আমাদের পড়াশোনা তো শুধু পরীক্ষা পাশের জন্য, নিজের যে চরিত্র, তার যে সংস্কৃতি, এই বিষয়গুলোকে উন্নত থেকে উন্নততর করার জন্য দেশের একজন প্রকৃষ্ট নাগরিক হিসাবে যাতে আমরা গড়ে উঠতে পারি, তার জন্য শুধু পরীক্ষা পাশের পড়া না, সারা পৃথিবী এবং দেশের তথ্যাদি কিন্তু আমাদের সংগ্রহ করা অত্যন্ত আবশ্যক। তাই আমাদের স্কুল এবং কলেজের ছেলে মেয়েদের কাছে আমার আবেদন থাকবে, এই যে ক্ষুধা, জ্ঞান আহরণের যে ক্ষুধা, এই ক্ষুধাটাকে কিন্তু অব্যাহত। এটা ঠিক, এবারে শেখরবাবু উল্লেখ করার চেষ্টা করেছেন এই অনুষ্ঠানের সাথে কোন দলীয় রাজনীতির সম্পর্ক নেই। সঠিক, প্রথম থেকে আমরা লক্ষ্য করছি। আমরাও এখানে যারা আসছি তারা কোনো দলীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত আছি এই ভেবে এখানে দলীয় ভাবনা চিন্তা নিয়ে যে অনুষ্ঠানটাতে অল্প সময়ের জন্য উপস্থিত থেকে আপনাদের সাথে নির্দেশের যে সুযোগ এবং পূজার কথা বলার যে সুযোগ, সেটা আমরা দলীয় দিক থেকে ভাবনা নিয়ে কিন্তু অংশগ্রহণ করতে আসি। কিন্তু তারপরেও আমরা তো সামাজিক জীব, সেদিক থেকে যে কথাটা বলব, বিশেষ করে ছাত্রদের কথা মাথায় রাখতে যে জ্ঞান আহরণ করছে, নিজে উপর থেকে আরো উপরে উঠতে চাইছে, বড় হতে চাইছে, কেউ ডাক্তার হতে চাইছে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছে, কেউ রিসার্চ স্কলার হতে চাইছে, কেউ অধ্যাপক হতে চাইছেন, অধ্যক্ষ হতে চাইছেন, IAS, IPS, IFS, নানা ধরনের উচ্চ পদগুলোর কথা আমি বিশেষ করে বলছি।
কারণ ছোটবেলা থেকে শিক্ষক শিক্ষিকা মায়েরা বাবারা এই বিষয়গুলোকে সামনে রেখে ছেলে মেয়েদেরকে আকৃষ্ট এবং উদ্দীপিত করবার চেষ্টা করে। আমি এই প্রসঙ্গটা উল্লেখ করছি, আমাদের দেশের অবস্থা কি। আমি একটা দৃষ্টান্ত শুধু একদম লক্ষ্য করা যাচ্ছে, গ্রুপ ডি ক্যাটাগরি এই পদের চাকরির জন্য কোন একটা হয়তো 1 থেকে 1,500 এই ধরনের গ্রুপ ডি পদের পোস্ট তারা পূরণ করবেন, তার জন্য ইন্টারভিউ বেরিয়েছে। সেই ইন্টারভিউ কয়েক লক্ষ তারা আবেদনপত্র জমা দিয়ে ইন্টারভিউ ফেস করার জন্য উপস্থিত হয়েছে। আমার কয়েক লক্ষ সংখ্যাটা উল্লেখ করার চাইতেও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে, পত্রিকা পড়ে দেখছিলাম গ্রুপ ডি ক্যাটাগরির চাকরির জন্য ইন্টারভিউ বোর্ড ফেস করছে, তার মধ্যে ইঞ্জিনিয়ার আছেন, B+ ইঞ্জিনিয়ার, মাস্টার ডিগ্রি হল। কথাটা উল্লেখ করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এর থেকে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, আর্থিক সামাজিক দুটোকে একসাথে মিলিয়ে কোন স্তরে এর সাথে দাঁড়িয়েছে, এটা কিন্তু সহজেই প্রমাণ করা সম্ভব হচ্ছে। আমাদের ছেলেরা মেয়েরা যারা জ্ঞানার্জনের লড়াইয়ে নিজেরা যুক্ত হচ্ছেন, ভবিষ্যৎ থেকে বড় হতে চাইছেন, স্বপ্ন দেখছেন, আজকে আমাদের দেশে যে অবস্থাটা চলছে, আপনি চাকরি চান, IAS হোক, IPS হোক, IFS হোক, চাকরি আপনি চান, কিন্তু কোথায় চাকরি? নিয়মিত নিয়োগ বন্ধ এবং রেগুলার এমপ্লয়মেন্ট বন্ধ, চুক্তিভিত্তিক, কত কম পয়সায় একজনকে খাটিয়ে নিয়ে মুনাফা অর্জন করা যায়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেশের পরিকল্পনা এবং অর্থনীতি পরিচালিত হচ্ছে। আমার এই কথাটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এই বিষয় সম্পর্কে আমাদের উপলব্ধির মধ্যে কিছু থাকতে হবে। নাহলে আপনি যে স্বপ্ন নিয়ে লেখাপড়া করছেন, আপনার ভবিষ্যৎ, এই যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু অধরা থাকবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, এটা মানে ভবিষ্যৎটা অন্ধকার। এই যে পরিস্থিতিটা চলছে, এটা কিন্তু আপনার কি চলছে এটা মনে করার কোনো কারণ। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, জাতীয় যে পরিকল্পনা, সমস্ত কিছুর মধ্যে একটা মৌলিক পরিবর্তন। পরিবর্তন যদি আনা না যায়, মানুষের জ্ঞান ক্ষমতা যদি বাড়ানো না যায়, বাজারের চাহিদা যদি বাড়ানো না যায়, তাহলে ব্যবসা বাণিজ্যের বিস্তারের পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছেন, তারা যে চাকরি বাকরির স্বপ্নটি অগ্রসর চেষ্টা করছেন, তাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে না, পূরিত হবে। এই একটা চাকরির প্রশ্নের সাথে সামগ্রিক পরিকল্পনা এবং অর্থনীতির বিষয়টা যুক্ত। এই সাধারণ গ্রুপ ডি ক্যাটাগরির একটা চাকরির দৃষ্টান্ত উপস্থিত করে এখানে উপস্থিত করার চেষ্টা করলাম। মাস্টার ডিগ্রি হোল্ডার, ইঞ্জিনিয়ার, তারা পর্যন্ত ইন্টারভিউ দিচ্ছেন। আমি উত্তরপ্রদেশের কথা বলছি, তৈরি করে করবো। তাই আমি ছেলে মেয়েদের কাছে আবেদন করবো, মেগা কুইজ প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করার যে এটা একটা লড়াইয়ে যে আপনারা অংশগ্রহণ করতে এসছেন, আপনাদের সাফল্য নিশ্চিত হবে। দেশের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি সম্পর্কে শুধু তথ্য সংগ্রহ করলে চলবে না। কেন দুর্বলতা কোথায়, ত্রুটিটা কোথায়, কারার জন্য বিকল্পটা কি, সমাধানটা কোথায়? এবং কেউ না কেউ বলতে পারেন এটা কি শুধু ভারতবর্ষের সমস্যা? না, ভারতবর্ষের সমস্যা। সারা পৃথিবীতে বেকার সমস্যা এটা বড় ধরনের সমস্যা, কিন্তু পৃথিবীর সব রাষ্ট্রেই বেকার সমস্যা আছে, এটা কিন্তু মনে করবেন। পৃথিবীতে এমন কিছু রাষ্ট্র আছে যারা নতুন করে তারা যে ব্যবস্থার অভ্যুদয় ঘটালেন, তখন এই সমস্যাটা যে পর্যায়ে ছিল
তাকে কমাতে 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 এটা প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা দারুণ সাফল্য অর্জন করছে। ওরা আমি ছাত্র বন্ধুদের কাছে আবেদন করবো, পৃথিবীতে এমন যদি 2টা 4টা 5টাও রাস্তা তারা যদি এরকম একটা জ্বলন্ত জটিল সমস্যা সুরাহার কিনারায় নিয়ে যেতে পারে, তাহলে তারা কি করে এটা করতে পারছে? আমাদের দেশে কেন এটা করা যাবে? আমাদের দেশ কেন সেই সমস্ত রাষ্ট্রগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে তারা যে কর্মধারা অনুসরণ করে এই সমস্যাটা সুরাহা করবার চেষ্টা করছেন, আমাদের দেশের কেন এটা করার চেষ্টা হবে? যদি না আমরা যারা ছেলে মেয়েরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যাব, তাহলে আমাদের কোনো ভূমিকা থাকবে না। আমাদের দেশের স্বাধীনতার সংগ্রাম ছাত্র যুবকরাই যে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে। মহাত্মা গান্ধী একসময় আবেদন করেছিলেন ছাত্রদের কাছে, কয়েক মাস কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, বেরিয়ে আসো, ব্রিটিশ কারাবাস সংগ্রামে আগে লড়াইয়ে অংশগ্রহণ করো, ব্রিটিশকে দাঁড়িয়ে দেশ স্বাধীন করে নূতন ভারত গড়ে তোলবার প্রক্রিয়া যখন শুরু হবে, আবার স্কুল কলেজের দরজা খুলবে, তোমরা সেখানে ফিরে যাবে। ছাত্র যুবকদের উদ্দেশ্যে মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী বলে যাকে সেখানে সম্বর্ধনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু আজকের যে পরিস্থিতি, স্বাধীনতার 75 বছর পর এটা আরো খারাপ থেকে খারাপ দেখা যাচ্ছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের ভবিষ্যৎ অন্ধকার গহ্বরে যাতে নিক্ষেপিত না হয়, তার থেকে এটাকে প্রতিহত করার জন্য নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্য এই মূল সমস্যাটা ছোড়া সমাধানের জন্য ভূমিকা কিন্তু নিতে হবে। না হলে শুধু মেগা কুইজের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতে নেওয়ার মধ্য দিয়ে সাময়িক যে আনন্দ, এই আনন্দ কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। প্রকৃত দীর্ঘস্থায়ী আনন্দের জন্য এই মৌলিক ভাবনা নিয়ে সামনের দিনে আপনারা এগোবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করব। ত্রিপুরাinfo.com, যদিও আমি যে কথাটা বললাম এটা কোনো দলীয় রাজনৈতিক বক্তব্য না, কিন্তু বিষয়টার সাথে অর্থনীতি যুক্ত আছে, অর্থনীতি রাজনীতির সাথে যুক্ত, এর সাথে রাষ্ট্রনীতি যুক্ত। কাজে সেদিক থেকে এই যে রাজনীতির বিষয়টা, অর্থনীতির বিষয়টা, এই বিষয়টা আজকে আপনাদের সাথে উপস্থিত করাটা আমি অন্তত মনে করি না এটা অপ্রাসঙ্গিক বা অসমীচীন। আমার মনে হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং জ্বলন্ত, তাই এটাকে উপস্থিত করলাম। তাতে দুগ্ধা যারা আয়োজক যারা, তাদের যদি আমি কিছু অসুবিধায় ফেলে যাচ্ছি তাহলে তাদের কাছে আমি কিন্তু আগে থেকে সেখানে মানে ক্ষমা প্রার্থনা করি। আমার তো ধারণা এতে তাদের কোনো অসুবিধার কোনো কারণ নেই। ভালো থাকবেন, আমার নমস্কার। ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার। Subscribe to Tripura.info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.